কোন সাহসে তুমি এই মেয়েকে শিকদার বাড়ির বউ করে এনেছো, যার চালচুলো ঠিক নেই? এই অসভ্য মেয়েটাকে কিভাবে তুমি বিয়ে করতে পারলে? তুমি জানতে না এই মেয়েটার সাথে তোমার বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল? সাইফ নিজের মায়ের মুখে যখন শুনল তার সদ্য বিবাহিত স্ত্রীর সাথে বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল, তা শুনে সে আকাশ থেকে পড়ল। সাহেব কল্পনাতেও আনেনি যে বিয়েটাকে সে পালিয়ে বিয়ে করবে, সেই বিয়েটাই তার বড় ভাইয়ের হবু স্ত্রী হবে। শুধু যে সাহেব অবাক হয়েছে তা না, সাহেবের পাশে দাঁড়িয়ে থাকা, সদ্য শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি রাফিয়াও তার স্বামী এবং শাশুড়ির দিকে তাকিয়ে আছে। মেয়েটির বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে লোককে বিয়ে করবে না বলে পালিয়ে গিয়েছিল তার ভালোবাসার মানুষের সাথে, সেই মানুষটাই তার ভাসুর। আমি কিভাবে বুঝবো যে রাফিয়ার সাথে ভাইয়ের বিয়ে ঠিক হয়েছিল? আমি তো বাড়িতে ছিলাম না, আমার কি দোষ? তুমি কি কখনো আমাকে ছবি দেখিয়েছো ভাইয়ের হবু স্ত্রীর? আমিও বা কিভাবে বুঝবো তুই এই ছোট লোক বিয়েটাকে বিয়ে করে বাড়িতে তুলে আনবি? আমার ভাবতেই প্রচণ্ড অবাক লেগেছে। বিয়েটা ইতিম দেখে তাকে আমি আমার বাড়ি বউ করে নিয়ে আসতে চেয়েছিলাম ভালো মনে করে, আর সে কিনা শিকদার বাড়ির মান সম্মান ডুবিয়ে হরা বিয়ের আসর থেকে পালিয়ে যায় এবং এই বাড়ির ছোট ছেলেকে বিয়ে করে ফিরে আসে। এমন একটা পরিস্থিতিতে কিভাবে থাকবি সাহিব? তুই কি তোর ভাইকে চিনিস না? সাহিব পড়েছে সমস্যায়। এদিকে তার ভালোবাসার মানুষ, অন্যদিকে তার শ্রদ্ধার বড় ভাই। ছেলেটা ভাইয়ের কথা ভাবছে, সাথে স্ত্রীর কথাও ভাবছে। যদি সে আগেই টের পেত যে বড় ভাইয়ের সাথে তারই প্রিয়তমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে না হয় ভাইকে বুঝিয়ে বলতে পারতো যে সে ওই বিয়েটাকে ভালোবাসে। নিজের ভালোবাসার কথা যদি সাহেব তার বড় ভাইকে বুঝিয়ে বলতে পারতো, তাহলে আজ তাকে পালিয়ে যেতে হতো না। কিন্তু ভাগ্যক্রমে সে বাসা থেকে দূরে থাকায় কখনো জানাই হয়নি কার সাথে বড় ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। তার ভালোবাসার মানুষের বিয়ে ঠিক হয়েছে যখন থেকে শুনেছে, তখন থেকে অন্য কিছু তার মাথায় ঘোরেনি। রাফিয়া অসহায় চোখে তার স্বামী সাইফের দিকে তাকিয়ে আছে। সে ভাবছে আজ তার স্বামী তার পক্ষ নেবে, নাকি বড় ভাইয়ের কথা ভেবে তাকে ছেড়ে দিবে। এসব কথার মাঝেই একটি সুদর্শন ছেলে গাড়ি থেকে নেমে তাদের দিকে এগিয়ে আসে। ছেলেটিকে এগিয়ে আসতে দেখে সাইফের প্রচণ্ড ভয় হচ্ছে। সাইফ ভালোভাবে জানে তার ভাই কখনো সম্মানের সাথে সমঝোতা করে না। বিবাহের আসরে তাকে কত বড় অপমান করা হয়েছে এটা ভেবেই তার রুহ কেঁপে উঠেছে। বড় ছেলের দিকে তাকিয়ে মিসেস নূরজাহান শিকদার কি উত্তর দিবেন ভেবে পাচ্ছেন না। কোনো এক কারণে তার বড় ছেলে তাকে পছন্দ করে না, কিন্তু অসম্মানও করে না। ভাই, আমার কথা তুমি একবার শোনো। আমি জানতাম না যে রাফিয়ার সাথেই তোমার বিয়ে ঠিক হয়েছে। ছেলেটি রাগী চোখে তার ছোট ভাইয়ের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে উত্তর দেয়, কেন? যদি জানতে পারতি ওই মেয়েটার সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে, তাহলে কি নিজের ভালোবাসার মানুষকে আমার সাথে বিয়ে হতে দিতি? যখন এই জিনিসটা করতে পারবি না, তাহলে এসব কথার মানে কি? আমি আর এই বিষয়ে কোনো কথা শিকদার বাড়িতে চাই না। এভাবে আমাকে অপমানিত না করে আগে জানালে আমি নিজেই বিয়েটা বন্ধ করে দিতাম। বুঝতে পেরেছিস তুই আমার সম্মানে কতটা আঘাত করেছিস? আই অ্যাম সরি ভাই, আমি সত্যিই জানতাম না, জানলে আগেই সব বলে দিতাম। ওর বিয়ে ঠিক হয়ে গেছে শুনে আমার মাথা ঠিক ছিল না। সাইফের প্রচণ্ড খারাপ লাগছে এটা ভেবে যে তার ভাই তার সাথে রাগ করে আছে। সাইফের কথা না শুনে সাইফন তার মায়ের দিকে এগিয়ে গিয়ে বলল, ছোট আব্বিজান, তাড়াতাড়ি দুই বউ বরণ করার জন্য তৈরি হন। শিকদার বাড়ির বড় বউ গাড়িতে বসে অপেক্ষা করছে। কতক্ষণ বসে থাকবে সে? শিকদার বাড়িতে উপস্থিত থাকা সবাই ঝটকার উপর ঝটকা খাচ্ছে। সাফওয়ান সাকদার এবার কাকে বিয়ে করে নিয়ে এসেছে? শিকদার বাড়ির বড় বউ মানে? ভাইজান, আপনি কি বিয়ে করেছেন?
কিন্তু বড় ভাবিজান মানে থুক্কু, ছোট ভাবিজান তো ছোট ভাইজানকে বিয়ে করেছে না। ছোট বোন সাইফার প্রশ্নে তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় সাফওয়ান। ভাইয়ের এমন রাগান্বিত চেহারা দেখে চুপচাপ সেখান থেকে সরে যায় সাইফা। ফুল জায়গায় ফুল প্রশ্ন করেছে। এটা কিছুক্ষণ পর তার মনে হয়েছে, কোনো সমস্যা? আমি বিয়ে করেছি দেখে কারো, যাই হোক, আমার বিবাহিত স্ত্রীর যেন এই বাসায় কোনো অসম্মান না হয়, এটা খেয়াল রাখবেন। আমি আমার রুমে গেলাম। আপনাদের আদিক্ষেতা শেষ হলে ওকে পাঠিয়ে দেবেন। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে সাফওয়ান হল করে বাড়ির ভিতরে চলে গেল। এদিকে সবাই হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছে। একদিকে নতুন বউ রাফিয়া চুপচাপ দাঁড়িয়ে আছে, অন্যদিকে মিসেস নূরজাহান শিকদার তার মেয়েকে বললেন, সাইফা, যাও, গাড়ি থেকে তোমার বড় ভাবিকে নিয়ে আসো। সাইফ, তোমার ছোট কাকিকে ঘরে গিয়ে বড় ডালা তৈরি করতে বলো। জি আম্মু, যাচ্ছি। সাইফা মায়ের আদেশ পেয়ে দ্রুত গাড়ির সামনে চলে গেল। তার নিজের কাছেও মনে হচ্ছে তাড়াতাড়ি বড় ভাবিকে দেখতে হবে। কোন মেয়েকে তার বড় ভাই বিয়ে করে এনেছে। গাড়ির এক কোনায় জুবুথুবু হয়ে বসে আছে সানা। সে ভাবতেও পারছে না তার বিয়ে হয়ে গেছে। তার বড় বোনের ভুলের জন্য এভাবে তাকে বাসন দিতে হবে সে ভাবেনি। আজ তার বড় বোন যদি বিয়ের আসর থেকে পালিয়ে না যেত, তাহলে সাফওয়ান তাকে জোর করে বিয়ে করতে পারত না। দুনিয়াতে মানুষের যদি টাকা ক্ষমতা থাকে, তাহলে সে কি না করতে পারে, এটাই তার প্রমাণ। একজন নাবালিকা মেয়েকে ক্ষমতার জোরে বিয়ে করে নিয়ে এলো, অথচ কেউ কিছু বলতে পারল না। সাইফা গাড়ির দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে সানার দিকে। বাড়ির বড় বউ যে তার থেকেও ছোট, এটা তার কল্পনার বাইরে ছিল। এভাবে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে নূরজাহান শিকদার থমকে উঠলেন। ওভাবে গাড়ির দিকে তাকিয়ে আছো কেন সাইফা? তাড়াতাড়ি করো। মায়ের ধমকে সাইফা সানাকে উদ্দেশ্য করে বলল, ভাবিমণি, আপনি গাড়ি থেকে নামুন। এভাবে আর কতক্ষণ বসে থাকবেন? একটি বিয়ের গলার আওয়াজে তার দিকে তাকায় সানা। তার থেকে বয়সে বড় একটি মেয়ে তাকে ভাবিমণি ডাকছে। এটা তার কাছে ভীষণ অদ্ভুত লাগছে। এটাই হয়তো লেখা ছিল তার কপালে। এখন এই বাড়ির মানুষ তার সাথে কেমন ব্যবহার করবে কে জানে। সানা চুপচাপ সাইফার সাথে গাড়ি থেকে নেমে সামনে এগিয়ে এলো। বাড়ির দরজার সামনে দাঁড়াতেই সাইফ, মিসেস নূরজাহান শিকদার এবং রাফিয়া চোখ বড় বড় করে সানার দিকে তাকিয়ে রইল। অন্যদিকে একজনের দিকে তাকিয়ে সানার দুই চোখ ছলছল করে উঠল। সে ভাবেনি এই অবস্থায় তার সামনে দাঁড়িয়ে থাকবে সেই মেয়েটি। অনেক কান্না পাচ্ছে তার, তবুও নিজেকে শান্ত করার চেষ্টা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। নূরজাহান বেগম বলে বলে প্রচণ্ড অসন্তুষ্ট হয়েছেন সাফওয়ানের বউ দেখে, তবুও কিছু বলতে পারবেন না, কারণ সাফওয়ানের উপর কিছু বললে সে বাড়ি ছেড়ে বের হয়ে যাবে। নূরজাহান শিকদার তার স্বামীকে কথা দিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন সাফওয়ানকে এই বাড়ি থেকে দূরে যেতে দিবেন না। নতুন দুই বউকে বরণ করে শিকদার ভিলায় নিয়ে আসা হয়েছে। বিয়ে উপলক্ষে শিকদার ভিলায় অনেক মানুষ জড়ো হয়েছে। এসেছিল শিকদার বাড়ির বড় ছেলের বিয়ে খেতে। আসার পর দেখলো বড় বউ যার সাথে পালিয়ে গেছে, আর সেটা বের হলো সাইফ শিকদার, শিকদার বাড়ির ছোট ছেলে। অন্যদিকে বাড়ির বড় বউ হওয়ার কথা ছিল যে বিয়ের, সে হলো ছোট বউ, আর ছোট বউয়ের ছোট বোন হলো বাড়ির বড় বউ। কিছু কিছু মহিলাদের কথার বিষয় এখন এটা। বড় বোনের দিকে একবারও তাকায়নি সানা। সানার মনের মধ্যে অনেক অভিমান জমেছে। সানার সামান্য মুখখানায় বেদনার ছাপ স্পষ্ট ফুটে আছে। এই বিয়েটা যে এখনো মানতে পারেনি সে। রাফিয়া বোনের মুখের দিকে তাকিয়ে মনে মনে অনেক অনুতপ্ত হচ্ছে। আজ তার জন্য তার ছোট বোনকে এই পরিস্থিতিতে পড়তে হলো। সাইফ, তোর বউকে নিয়ে তুই রুমে যা, আর সাইফা, তুমি সানাকে তোমার বড় ভাইজানের রুমে দিয়ে আসো।
বাকি কথা কাল হবে। আজ এমনিতেও অনেক রাত হয়েছে, মানুষের সামনে অনেক তামাশা করেছ, আর করিও না। বড় ভাইয়ের দিকে তাকিয়ে বুঝতে পেরেছ নিশ্চয় সে কি পরিমাণ রেগে আছে তোমার উপর। মায়ের কথায় সাইদ এবার কি বলবে সে জানে না। সত্যি তার দ্বারা ভুল হয়েছে, আমার ভুল হয়েছে আব্বু। আমি জানি তোমাদের এই বিষয়ে আগে জানানো উচিত ছিল, কিন্তু তোমরা বুঝতে পারছো না যে পরিস্থিতি উল্টো ছিল। রাফিয়া চুপচাপ বসে আছে, কি বলবে সে? এই কিন্তু বাজে পরিস্থিতিতে এসে উঠেছে এখানে, তার উপর আবার সে নতুন বউ। নূরজাহান শিকদার সাইফের কথার কোনো উত্তর দিলেন না, দিতে আগ্রহী নন। তিনি ছোট ছেলের উপর অভিমান করে আছেন। শালার সামনে এগিয়ে গিয়ে বলেন, তোমার বয়স কম, কিন্তু আশা করি মানুষের কথা বাল মর্যাদা বোঝার মতো অবুঝ না। তোমাদের পরিবার আর আমাদের পরিবার বিরাট পার্থক্য আছে। তোমার বোন অনেক শান্ত, আর তুমি অনেক চঞ্চল ছানা। তোমাদের আমি চিনি বলেই এক কথায় রাফিয়াকে এই বাড়ির বউ করে আনার সিদ্ধান্ত নিয়েছি। তোমার বোন যে ভুল করেছে, আশা করছি এমন ভুল তুমি করবে না। আর এই ভুল তোমার বোনেরও যেন আর না হয়। সাফওয়ান কেমন তা জানোই, ওর কথা মেনে চলবে। আজ আর কিছু বলবো না, ধীরে ধীরে সব শিখে যাবে। সাইফা সালাকে দিয়ে আসে সাফওয়ানের রুমে। সেই সময়টাতে রুমে ছিল না সাফওয়ান। এই সুযোগে সাইফা সেখান থেকে চলে যায়। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দিচ্ছে সালা। একা বসে বসে বোরিং লাগছে তার। সাফওয়ানের রুমে তেমন আসবাবপত্র না দেখে সালা নিজের সাথে বলে উঠল, শুনেছি শিকদারের টাকার অভাব নেই, অথচ এরা এত কিপটে। সারা রুমে আলমারি, খাট আর সাইড টেবিল ছাড়া আর কিছু নেই। সামান্য বারান্দাটাও দেয়নি। আবার কি, আমি তো সুযোগ পেলে এখান থেকে চলেই যাব। কারো আসার শব্দ পেয়ে চুপ করে যায় সালা। এই সময় বাথরুম থেকে বের হলো সাফওয়ান। সানাকে খাটের উপর চুপচাপ বসে থাকতে দেখে সাফওয়ানের কোনো ভাবান্তর নেই। সে নিজের মতো আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে ব্যস্ত। সানা হা করে সাফওয়ানের দিকে তাকিয়ে আছে। রুমের মধ্যে এই লোকের সাথে তাকে থাকতে হবে ভাবতেই হাত পা ঘেমে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। এভাবে সেজেগুজে বসে আছে কেন আপনি? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে চেঞ্জ করে এসে ঘুমিয়ে পড়ুন। আজ আমি প্রচুর টায়ার্ড, তাই আমার দ্বারা বাসর করা সম্ভব হবে না, আর আমার ইচ্ছাও নেই, তাই ঘুমিয়ে থাকুন। সারার চোখ বড় বড় হয়ে গেল সাফওয়ানের মুখে এরকম নির্লজ্জ কথাবার্তা শুনে। ওই লোকের মুখে কি কোনো কথা আটকায় না? সানার প্রচন্ড লজ্জা লাগছে। আপনি আমার সাথে কোনো রকম কথা বলবেন না, আপনার সাথে আমি কথা বলতে চাই না। ঢং করে বলা হচ্ছে, ফ্রেশ হয়ে চেঞ্জ করে আসুন। আমি কি চেঞ্জ করে আপনাকে পরবো? প্রচন্ড রাগ নিয়ে সাফওয়ানকে বলে উঠল কথাটি। সারার কথা শুনে সাফওয়ানের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমি কিছু মনে করবো না, আমাকে যদি আপনি পড়তে পারেন তাহলে পড়ে ফেলেন, আপনার সাথে কথা বলাই বেকার। সানা চুপচাপ সেই ভারী শাড়ি পরে শুয়ে পড়ল। ঘুমিয়ে বলতে চুপচাপ শুয়ে চোখ বন্ধ করে আছে। যেভাবে সাফওয়ান শালাকে তার সাথে নিয়ে আসলো, জামা কাপড় আনার কথা তো তার মাথায় আসেনি। সাফওয়ান লাইট অফ করে পাশে শুয়ে পড়ল। সারাদিনের ঘটনায় তার প্রচন্ড বিরক্তি আর রাগ ধরে আছে, কিন্তু সে শান্ত স্বভাবের হয় নিজের রাগ কারো উপর বের করতে পারে না। চুপচাপ রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। অনেক কষ্টে সানার সাথে স্বাভাবিক ব্যবহার করেছে, কিন্তু কতক্ষণ সে নিজের রাগ নিয়ন্ত্রণ করে রাখতে পারবে সাফওয়ান নিজেও জানে না। এত কিছু ভাবার এখন আর কোনো ইচ্ছা নেই, তাই চুপচাপ চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারণ কাল তার পার্লামেন্টে অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। আর মাত্র 2 মাস বাকি ইলেকশনের। এর মধ্যে নিজের ইমেজ নষ্ট করা যাবে না। যেভাবেই হোক এই ইলেকশন জিততেই হবে, তারপরই না খেলা জমে উঠবে। রাফিয়া সাইফের খাটের উপর চুপচাপ বসে আছে। সাইফ রাফিয়াকে মনমরা হয়ে বসে থাকতে দেখে বলে ওঠে, এভাবে চুপচাপ মনমরা হয়ে
বসে থেকো না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। বাড়ির সবাই বেশি দিন আমাদের উপর রেগে থাকতে পারবে না, এটা আমি খুব ভালোভাবে জানি। আর ভাইয়ের ব্যাপারটা আমি সামলে নেব। ভাই আমাকে খুব বেশি ভালোবাসে, হয়তো এখন রেগে আছে, তবে সব ঠিক হয়ে যাবে। আমি আমার কথা ভাবছি না সাইদ। সানার এখনো বিয়ের বয়স হয়নি, ওর বয়স কতটুকু তুমি বুঝতে পারছো? আমার উপর জেদের বসে তোমার ভাই সানাকে বিয়ে করে নিয়ে এসেছে। এখন যদি রাগের বশে কোনো ক্ষতি করে দেয়, তখন আমরা কি করব? সানাকে দেখে মনে হচ্ছে সে বিয়েতে একদম খুশি না, জোর করে বিয়ে দেওয়া হয়েছে ওকে। তুমি যতটা খারাপ ভাবছো আমার বড় ভাইজানকে, এতটা খারাপ না। হ্যাঁ, অনেক মানুষের সামনে অপমানিত হতে হয়েছে বলে রেগে আছে। এবার সে ইলেকশনে দাঁড়িয়েছে, তার সম্মানের জায়গা আলাদা। এখন যদি বিয়ে বাড়ি থেকে বিয়ে না করে ফিরে আসতো, তাহলে আরো বেশি অপমানিত হতে হতো। কোনো কিছু না ভেবেই তো আর বড় ভাইয়া সানাকে বিয়ে করেনি। নিশ্চিন্তে থাকো, সানার কোনো ক্ষতি হবে না। আর সানা আর তুমি এই বাসায় আছো, আমরা ওকে দেখে রাখতে পারবো, বুঝেছো? তবুও মা বাবা মারা যাওয়ার পর আমার একমাত্র দায়িত্ব ছিল সানার প্রতি। মা মামির কাছে বড় হয়েছি আমরা দুজন, হয়তো তোমার ভালোবাসায় অন্ধ হয়ে পালিয়ে চলে এসেছি। ওর কথা মাথায় ছিল না। আমি এতটা সেলফিশ হয়ে গিয়েছিলাম যে ছোট বোনের কথা একবারও ভাবিনি। আমি ভুল করেছি, কিন্তু আমার ভুলের শাস্তি যদি সানা পায়, তাহলে আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। এইসব কথা আজ বাদ দাও রাফিয়া, তোমার বোন তো আর পানিতে পড়ে যায়নি। তুমি এটা ভেবে খুশি হও যে তোমার মামা মামির অত্যাচার থেকে দূরে তোমার কাছে চলে এসেছে। হয়তো পরিস্থিতি আলাদা, কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। অনেক টায়ার্ড, আজ অনেক ঝামেলা গেছে আমাদের উপর। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ো। মধ্যরাতে কারো নড়াচড়ায় সাফওয়ানের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে ছানা হাত পা তার উপর তুলে দিয়ে ঘুমিয়ে আছে। বিরক্তি নিয়ে সানার দিকে তাকায় সে। কিভাবে যে এই মুসিবত নিজের গলায় তুলেছে সে নিজেই জানে না, আল্লাহ ভালো জানেন। তাকিয়ে দেখে গরমে ঘেমে যাচ্ছে ছানা, গয়নার কারণে তার হাত পা চুলকাচ্ছে। দীর্ঘ শ্বাস ফেলে উঠে বসে সাফওয়ান, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ধীরে ধীরে ছানার গয়না খুলে সাইড টেবিলে রাখে। মেয়েদের গয়না খুলতে এত ঝামেলা! সকাল শুরু হলো শিকদার ভিলায়। সকাল কটা বাজে জানা নেই, ঘুম ভেঙে যাওয়ায় উঠে বসে ছানা। উঠতে গিয়ে টের পায় তার পরনে শাড়ি নেই। শাড়ি নেই কথাটি উপলব্ধি করা মাত্রই চোখ বড় বড় হয়ে যায় তার। নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি তার গায়ে শুধু ব্লাউজ আর পেটিকোট। পাশে তাকিয়ে দেখে উপর হয়ে ঘুমাচ্ছে সাফওয়ান। মূর্তি চিৎকার দিয়ে উঠল ছানা, এই মিস্টার সাফওয়ান শিকদার, সাহস কিভাবে হয় আপনার? লজ্জা করে না? কারো পারমিশন ছাড়া এসব করেন? প্রথমে সাফওয়ান ছানার কথা বুঝতে পারেনি। সদ্য ঘুম থেকে উঠে যদি কেউ এসব কথা শোনে, তাহলে তো বুঝবেই না। সেও বুঝতে পারেনি। এরপর যখন ভালোভাবে ছানাকে দেখলো, তখন তার মাথায় এলো বিষয়টা। তাই ছানাকে আর একটু রাগাতে বলে উঠল, আমার কি দোষ বলবেন? নিজে যদি এভাবে একজন পুরুষ মানুষকে আকৃষ্ট করেন, তাহলে একজন সুস্থ সবল পুরুষ কিভাবে নিজেকে কন্ট্রোল করবে? আবার না হলে ভাবতেন আপনার স্বামীর হয়তো কোনো সমস্যা আছে, তাই সেসব রিস্ক নিতে চায়নি। সি সি, কি নির্লজ্জ লোক! এত কথা বলতে লজ্জা লাগে না? মুখে আপনার কিছু আটকায় না? সাফওয়ানের মুখে হাসি মিলিয়ে গেল। গম্ভীর হয়ে শান্ত গলায় বলল, শুনুন, আপনার প্রতি এখনো আমার কোনো আগ্রহ জন্মায়নি, তাই আপনাকে স্পর্শ করাও ইচ্ছা নেই। নিশ্চিন্তে থাকতে পারেন। আর রাতে আপনার অবস্থা খুব বাজে হয়েছিল, এত ঘুমালে খেয়াল থাকবে কিভাবে? গায়ে শাড়ি জড়িয়ে নিন, ডাকতে আসবে বাড়ির মানুষ। এই অবস্থায় দেখতে উল্টাপাল্টা ভাববে। নিজের অতিরিক্ত ভাবনার জন্য সানা লজ্জা পেল। চুপচাপ শাড়ি পেঁচাতে লাগলো। তার অস্বস্তি বুঝতে পেরে সাফওয়ান ওয়াশরুমে চলে গেল।
সাফওয়ান যার পর সানা শাড়ি ঠিকঠাক করে নিল। আর মাত্র কিছুদিন পর 18 বছরে পা দিবে সে। তার আগে বিয়ে হয়ে গেল। যদিও তার কোনো বয়ফ্রেন্ড ছিল না, তবুও বিয়ে নিয়ে অনেক পরিকল্পনা ছিল। সেই হিসাবে কিছুই হলো না, তাই মন খারাপ। সাফওয়ানকে মেনে নিতে সময় লাগবে তার। এত বড় বাড়ির বউ হওয়ার কোনো ইচ্ছা ছিল না। তবুও আল্লাহ যখন ভাগ্যে লিখে রেখেছেন, তখন আর কি করার। আজ ফজরের নামাজ মিস হয়ে গেল তার। ওয়াশরুম থেকে বের হয়ে সাফওয়ান সানাকে এভাবে বসে থাকতে দেখে বলল, এভাবে বসে আছেন কেন? ফ্রেশ হবেন না? চেঞ্জ করতে হবে আমার। জামা কাপড় কি সঙ্গে নিয়ে এসেছি? কি পরবো আমি? ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হন আর গোসল সেরে নিন। আপনার গোসল শেষ হওয়ার আগেই ড্রেস চলে আসবে। সো কুইক। সাফওয়ান বেরিয়ে গেল। সানা বিছানায় রাখা সাফওয়ানের তোয়ালে নিয়ে ওয়াশরুমে গেল। সাফওয়ান সোজা গিয়ে সাইফের রুমে নক করলো। সাইফ আর রাফিয়া তখনও ঘুমাচ্ছিল। দরজায় নক করার শব্দে সাইফ উঠে দরজা খুলে দিল। এত সকালে ভাইয়া তুমি? তোর বউকে বল একটা ড্রেস দিতে। সানার সবকিছু এখনো আসেনি। আচ্ছা, তুমি ভিতরে আসো। লাগবে না, যা বললাম তাড়াতাড়ি নিয়ে আয়। সাইফ গিয়ে রাফিয়াকে ডেকে তুলল। রাফিয়া উঠে ব্যাগ থেকে জামা বের করে দিল। সাফওয়ান তা নিয়ে নিজের রুমে ফিরে গেল। এত সকালে তোমার ভাই জামা কাপড় নিয়ে কি করবে? বোকার মতো প্রশ্ন করো না। রাফিয়া, নিজে গিয়ে ফ্রেশ হও। সাইফে থমকে রাফিয়া বুঝতে পারল না এমন কি বলল যে বোকা ফেললো। সানা গোসল করে অপেক্ষা করছে। এই যে আপনার ড্রেস। সানা দরজা হালকা খুলে ড্রেস নিয়ে নিল। সাফওয়ান বসে অপেক্ষা করছে। সানা বের হয়ে আসতেই, চলুন, নাস্তার টেবিলে সবাই অপেক্ষা করছে। চুল আঁচড়াতে তো দিবেন? ভেজা চুলে সবার সামনে যাব? তাড়াতাড়ি করুন, আমাকে পার্লামেন্টে যেতে হবে। যেই না নেতা সাহেব প্রিয় আমার, তা নিয়ে কি ঢং? কিছু বললেন না? আমার হয়েছে, চলুন। সাফওয়ান সানার হাত ধরে নিয়ে গেল। সানা অবাক হয়ে তাকিয়ে আছে। এভাবে তাকাবেন না। শরীয়ত মোতাবেক আপনি আমার স্ত্রী, সেই হিসাবে আপনাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে। আপনার হাত ধরতে আমার পারমিশন নেওয়ার প্রয়োজন নেই। নায়িকাদের মতো এসব নিয়ে ন্যাকামি করবেন না। আপনি কোনো নায়িকা নন, যদিও আমি কিছুটা নায়কদের মতো দেখতে। সানা চুপচাপ শুনে গেল। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছিল। সাইদ, রাফিয়া ও মিসেস সিকদার খাবার শুরু করেননি। সাফওয়ানের ছোট কাকা রাহেল সিকদার ও তার স্ত্রী লামিয়াও উপস্থিত। রাহেল সিকদার লামিয়াকে মাস 8 আগে তুলে এনে বিয়ে করেছেন। প্রথম ভালোবাসা বলে কথা। সানাকে পাশে বসিয়ে সাফওয়ান কাকাকে বলল, তাড়াতাড়ি খাবার খান, আমাদের পার্লামেন্টে যেতে হবে। শুনেছি বিরোধী দলের লোক আমাদের দলে যোগ দিয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি। মিসেস শিকদার বললেন, যেভাবেই হোক বিয়ে হয়েছে। আমি চাই বড় করে রিসেপশন দিয়ে সবার সঙ্গে অফিসিয়ালি ওদের পরিচয় করিয়ে দিতে। আপাতত কিছু করতে চাই না। 10 দিন পর ভোট, এর আগে কোনো ঝামেলায় জড়াতে চাই না। তাই আমার আর সানার রিসেপশন এখন হবে না। আপনার আপনারা সাইফেরটা করতে পারেন। এটা কি কথা? তোমাদের দুজনের রিসেপশন একদিনই হবে। টিভি অন ছিল, হঠাৎ খবর এলো বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল রউফ সাহেব নিজ বাড়িতে মারা গেছেন। ধারণা করা হচ্ছে তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। গতকাল তার ভাগ্নির বিয়ে ছিল তরুণ নেতা সাফওয়ান শিকদারের সঙ্গে। আর সেই রাতেই তার লাশ পাওয়া যায়। পুলিশের ধারণা স্ত্রী জড়িত থাকতে পারেন, তবে এখনো প্রমাণ মেলেনি। ময়না তদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। যমুনা টেলিভিশনের সঙ্গে থাকুন। ধন্যবাদ। রাফিয়া আর সানার খাবার গলায় আটকে গেল। দুই বোন বিশ্বাস করতে পারছে না মামা আর নেই। রাফিয়া কাঁদতে শুরু করলো। সাফওয়ানের লক্ষ্য করলো। সানা অস্বাভাবিকভাবে শান্ত। রাফিয়া, শান্ত হও। সাইফ, তোমার ভাবি আর স্ত্রীকে নিয়ে যাও তাদের বাবার বাড়ি। এখনই ওদের প্রয়োজন।
মিসেস শিকদারের কথা শেষ হওয়ার আগেই সানা বলল, মিসেস রাফিয়া শিকদার গেলে যাক, আমি কোথাও যাচ্ছি না। এই মুহূর্তে আমার কোথাও যাওয়ার ইচ্ছে নেই। মামার জন্য একটুও কষ্ট হচ্ছে না তোর? মিষ্টি, আমার উপর রাগ করে মামাকে শেষবার দেখতে যাবি না? আমি আপনার সঙ্গে কথা বলতে চাই না, মিসেস রাফিয়া শিকদার। অপ্রয়োজনে আমার সঙ্গে কথা বলবেন না। সানা খাবার রেখে নিজের রুমে চলে গেল। তার আচরণে সবাই অবাক। সাফওয়ানেরও কিছু খটকা লাগলো। সে উঠে সানার পিছু নিল। সানার এরকম কথায় সবাই অবাক। রাফিয়া তো অবাকের উপর অবাক। সানার কথা শুনে কান্না করতেও ভুলে গেল। সাইফ রাফিয়াকে সান্ত্বনা দিতে বলল, রাফিয়া, সানার অবস্থাও বুঝো। ওর সাথে তোমরা কি ঠিক করেছো কিছু? ও রাগ হতেই পারে, স্বাভাবিক। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তাই বলে আমাদের যে বড় করলো, এত ভালোবাসা দিল, তার মৃত্যুতে ছাড়া কিছু যায় আসবে না? কিরকম পাষাণু এটা! সানা, আমি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। সানা ঘরে গিয়ে খাটের উপর চুপচাপ বসে আছে। কি রিয়েকশন দিবে তা বুঝতে পারছে না। সাফন গিয়ে সানার সামনে দাঁড়ালো। রেডি হয়ে নাও, আর কোনো কথা চাচ্ছি না আমি। এখানে আমার নাম জড়িত আছে। তুমি না গেলে আবার আমাকে নিয়ে টানা হেঁচড়া হবে, যা আমি এই মুহূর্তে চাচ্ছি না। আমি কোথাও যাব না। আমি কি কোনো পুতুল নাকি যখন যে যা বলবে আমি চুপচাপ তাই করব? যাব না আমি। কথাটি বলতে বলতে সানা কান্না শুরু করে দিল। সানা মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে চুপচাপ বসে আছে। সানাকে এমন চুপচাপ দেখে দূরে দাঁড়িয়ে থাকা সাফওয়ান তার দিকে এগিয়ে এলো। তোমাকে কিছু বলার আগেই মনে হয় কেঁদে ফেলবে। আর আজ যখন নিজের মা মারা গেছে, এই কথা শোনার পরেও তোমার মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না কেন? সেটা জেনে আপনার কোনো কাজ নেই। আমি আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই, মিস্টার সাফওয়ান শিকদার। সারা সানার এমন তেড়া জবাব মোটেই পছন্দ হলো না সাফওয়ানের। সে ভাবতেও পারেনি সানা এভাবে মুখের উপর কথা বলবে। এই মুহূর্তে তার মন চাইল মেয়েটাকে একটা থাপ্পড় মেরে গাল লাল করে দিতে, কিন্তু সাফওয়ান কখনো মেয়েদের উপর হাত তোলে না। এই কারণেই আজ সানা বেঁচে গেল। আমার প্রশ্নের উত্তর তুমি আমাকে দিতে বাধ্য। যেখানে আমি তোমাকে বিয়ে করে আমার বাসায় এনেছি, তাও তোমার অমতে, তাহলে বুঝে নাও আমি কি করতে পারি। ভুলে যেও না, এই শহরে এমপি আমি। সানা এক অদ্ভুত দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকালো। সেই দৃষ্টির মানে সাফওয়ান বুঝতে পারল না। হঠাৎ যেন অবুঝ মেয়েটার ভিতর ম্যাচুরিটির ছাপ ফুটে উঠল। যা হোক, রেডি হয়ে নিন। এটা চাই না যে রিপোর্টাররা আমার সম্পর্কে খারাপ কিছু প্রকাশ করুক। এমপি সাহেব তার স্ত্রীকে মামার মৃতদেহ দেখতে নিয়ে যাননি, এই শিরোনাম যেন না হয়। অনিচ্ছা থাকা সত্ত্বেও সানা উঠে দাঁড়ালো। তারপর বলল, আপনি সত্যিই একজন বিরক্তিকর মানুষ। আমার এই ছোট্ট জীবনে আমি কি পাপ করেছি মহান আল্লাহ তাআলা জানেন, যে আমার ভাগ্যে আপনার মতো একজন বদমাইশ বদমেজাজি লোককে পাঠিয়ে দিয়েছেন। এই মেয়ে, কি বললে তুমি আমাকে? পুরো শহর যাকে ভয় পায় তার মুখে মুখে তর্ক করতে তোমার কলিজা কাঁপে না? শুনুন মিস্টার সাফওয়ান শিকদার, আপনাকে যদি আমি ভয় করতাম তাহলে আপনার স্ত্রী হয়ে এই শিকদার বাড়িতে পা দিতাম না। আর এই সানা না চাইলে তাকে তার অনিচ্ছায় কেউ বিয়ে তো দূরের কথা, তার ছায়াও মারাতে পারবে না। তাই সবার সঙ্গে আমাকে গুলিয়ে ফেলবেন না। এইখানে আমি আপনার ইচ্ছায় নয়, নিজের ইচ্ছায় এসেছি। সানার কথার মানে এক ফোঁটাও বুঝতে পারল না সাফওয়ান। সানা কি ভুলভাল বকছে, নাকি সত্যিই কিছু বলতে চাইছে? কারণ ছানাকে তো সে জোর করেই বিয়ে করেছিল। তাহলে কি এই মেয়েটা তার সঙ্গে কোনো খেলা খেলছে? কিন্তু সাফওয়ান শিকদার তার ভাবনার বাইরের মানুষ নয়। অন্যদিকে সানা ভিতরে ভিতরে ভয় শেষ হয়ে যাচ্ছে। তেজ দেখিয়ে মুখে যা আসছে তাই বলে ফেলছে, কিন্তু বুকের ভিতর ধুকপুকানি থামছে না।
তো ম্যাডাম, আপনার ডায়লগবাজি হয়ে গেলে যাওয়া যাক। সাফওয়ানের এমন নির্লিপ্ত জবাব শুনে সানা ভড়কে গেল। লোকটাকে ভড়কে দেওয়ার জন্যই তো এত কথা বলেছিল। উল্টো সেই যেন বিচলিত হয়ে পড়ল। কি এক মহাবিপদে পড়েছে নিজেও বুঝতে পারছে না। আমি না করলে তো আপনি শুনবেন না, সেই তো জোর করে নিয়ে যাবেন। বসে আছেন কেন, চলুন। সানার কথায় সাফওয়ান মুচকি হাসল। তারপর আগে আগে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে গেল। সানা তার পিছু পিছু নিচে নামলো। নিচে গিয়ে শুনল বড় বোন রাফিয়া আগেই চলে গেছে। রাফিয়া তার মামাকে খুব শ্রদ্ধা ও সম্মান করত। মামা বলতে সে ছিল পাগল, তাই মৃত্যুর খবর শুনে সে ভেঙে পড়েছে। মায়ের পর সেই জায়গাটা মামাকেই দিয়েছিল রাফিয়া। সানা বোনের আবেগ বোঝে, কিন্তু সে তো রাফিয়া নয়, তার ভিতরে অত আবেগ নেই। তার মনে জমে আছে কেবল ঘৃণা আর প্রতিশোধের আগুন। এই মামাকে সে প্রচণ্ড ঘৃণা করে এবং সেই ঘৃণা মৃত্যু দিয়েও মুছে যায়নি, বরং তার মৃত্যুর খবরে সানার মনে অদ্ভুত এক স্বস্তি কাজ করেছে। তবুও নিজেকে স্বাভাবিক করে সাফওয়ানের সঙ্গে রওনা দিল মামার বাড়ির উদ্দেশ্যে। যদিও এই বাড়িতেই তারা দুই বোন বড় হয়েছে। মামার বাড়িতে পৌঁছে রাফিয়া ও সানাকে দেখে তাদের মামি কান্নায় ভেঙে পড়লেন। এই দুই মেয়ের উপর কম অত্যাচার তো তিনি করেননি, অথচ খবর পেতেই দুই বোন ছুটে এসেছে। রাফিয়া মামির এমন আহাজারি দেখে নিজেকে সামলাতে পারল না, দৌড়ে গিয়ে মামাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সানা চুপচাপ দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছিল। তার ভিতরে বিরক্তির ঢেউ উঠেছে। সে সাহেবকে উদ্দেশ্য করে বলল, মিস্টার সাহেব শিকদার, আপনার স্ত্রীকে সামলান। বেশি কান্না করলে কিন্তু তার মাইগ্রেনের ব্যথা শুরু হবে। এতক্ষণ দাঁড়িয়ে স্ত্রীর কান্না দেখছিল সাহেব। কথাটা শুনে চমকে তাকালো, দেখলো সানা তাকে উদ্দেশ্য করেই বলেছে। কোনো উত্তর না দিয়ে সে রাফিয়ার দিকে এগিয়ে গেল। রাফিয়া, তুমি এইভাবে কান্না করলে তোমার মামিকে সামলাবে? নিজেকে সামলাও। তোমরাই যদি এভাবে ভেঙে পড়ো তাহলে কিভাবে সব হবে বলো? আমি নিজেকে কিভাবে সামলাবো? তুমি বলো সাহেব, যাকে আমি মায়ের পরে দ্বিতীয় স্থান দিয়েছি, শ্রদ্ধা সম্মান ভালোবাসা সব, আজ মাথার উপর থেকে সেই দ্বিতীয় ছায়াটাও সরে গেল। আমরা দুই বোন আবার ইতিম হয়ে গেলাম। স্ত্রীর এমন ভাঙাচোরা অবস্থা দেখে সাইফের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। তার কষ্ট লাগছে খুব। ইচ্ছে করছে সব দুঃখ কষ্ট থেকে রাফিয়াকে দূরে সরিয়ে নিতে। সে এগিয়ে গিয়ে রাফিয়াকে সান্ত্বনা দিতে দিতে বলল, কে বলেছে তোমার মাথার উপর কারো ছায়া নেই? আমাদের পুরো পরিবার আছে তোমার সঙ্গে। নিজেকে কখনো একা ভাববে না। তোমার স্বামী আছে তোমার পাশে, যে তোমাকে সব প্রতিকূল অবস্থা থেকে রক্ষা করবে। রাফিয়া সাহেবকে জড়িয়ে ধরল। সাহেব ফর্সার হাত রাখলো তার পিঠে। দূরে দাঁড়িয়ে সব কিছু লক্ষ্য করছিল সাফওয়ান। আজ যদি সারা এভাবে কাঁদত, তবে সেও কি এগিয়ে গিয়ে তাকে সান্ত্বনা দিতে পারত না? হয়তো খবরের কাগজের প্রথম পাতায় ছাপা হতো, এমপি সাফওয়ান শিকদার স্ত্রীর কষ্ট সহ্য করতে পারেন না। কিন্তু তার স্ত্রী যেন অন্য ধাতুতে গড়া। এ মেয়ের ভেতরে কি কোনো অনুভূতি নেই? কি স্বাভাবিকভাবে দাঁড়িয়ে সব কান্নাকাটি দেখছে? এই মেয়ে, একটুকু তো কাঁদতে পারো। তোমার মামা মারা গেছে, আমার কান্না না পেলে আমি কিভাবে কাঁদবো? জোর করে তো আর কান্না আসে না। মানুষ তার স্ত্রীকে সবসময় হাসাতে চায়, আর আপনি চান আমি কাঁদি? হ্যাঁ, তুমি কাঁদবে কেন? তুমি তো একেবারে বড় বেটি, তোমার তো ইমোশন নেই, তাই না? চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারলে থাকুন, না হলে আমাকে এখান থেকে নিয়ে চলুন। এসব নাটক দেখার কোনো ইচ্ছা নেই আমার। কি দিয়ে তৈরি তুমি? তোমার মধ্যে কি এক ফোঁটা ইমোশনও নেই? যে মানুষটা তোমার মা মারা যাওয়ার পর তোমাদের বড় করেছে, লালন পালন করেছে, পড়াশোনা করিয়েছে, খাইয়েছে, তার মৃত্যুতেও তোমার মধ্যে কোনো কষ্টের ছাপ নেই? আপনাকে ওসব দেখতে হবে না। উনি আমার মামা ছিলেন, আমি বুঝে নেব। আপনি এসব থেকে দূরে থাকুন। সানার প্রতি সাফওয়ানের রাগ চরমে উঠছে। মনে হচ্ছে সানার মতো বাজে মেয়ে আর দুটো নেই।
তাকে একটা শিক্ষা দিতেই হবে। ধীরে ধীরে সব টের পাবে ইমোশন কাকে বলে। প্রথম যখন তাকে দেখছিল বাচ্চা বাচ্চা মনে হয়েছিল, অথচ এখন যেন বড়দের মতো পরিপক্ক। নিশ্চয়ই কোথাও কোনো গন্ডগোল আছে। হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাফওয়ানের মনে। সে কি ভুল করেছিল সানাকে বিয়ে করে? সানা বসে বসে ভাবছে এখন সে কি করবে। এই বাড়িতে আসার পর থেকে একা একা এই রুমের ভিতর নিজেকে গুটিয়ে রেখেছে। মামা মারা গেছে, আজ 3 দিন হয়ে গেছে। রাফিয়া ওই বাসা থেকে আজ বিকেলেই ফিরছে। সাফওয়ানের কোনো খোঁজ নেই ওই দিনের পর থেকে। মামাদের বাসা থেকে সানাকে যে শিকদার বাড়িতে দিয়ে গেছে এখন পর্যন্ত আর ফেরেনি। বাড়ির কেউই বলতে পারবে না সাফওয়ান শিকদার হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। সানার মাথায় ঘুরছে কি এমন গোপন কাজ করতে সে গেছে যার বিষয়ে কেউ কিছু জানে না। সে এত বড় ভুল কিভাবে করতে পারে? তখনই সানার রুমে রাফিয়ার আগমন ঘটে। আমি কি আসতে পারি সানা? তার শিকদার বাড়ির ছোট বউয়ের কি এমন দরকার পড়লো যে এই সময় বড় জায়ের রুমে আসতে হলো? সানা, এই বাড়ির বড় বউ হওয়ার আগে আমি তোর বড় বোন। সেটা কিভাবে ভুলে যাচ্ছিস তুই? আমার কোনো বড় বোন নেই। আর ভুলে যাবেন না এই বাড়িতে আমার মর্যাদা কি। আমি আপনার বড় যা, সেই হিসাবে সম্মানের সাথে কথা বলবেন। আর এই ধরনের সেন্টিমেন্টাল কথা বলে আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করার চেষ্টা করবেন না। যা বলতে এসেছেন বলে চলে যান। আমি এখন ঘুমাবো। তুই এতটা হার্টলেস কবে হয়ে গেলি সানা? এই সানাকে তো আমি চিনতেই পারছি না। মামা মারা যাওয়াতে তোর মধ্যে এক ফোঁটা কষ্টের ছাপও দেখিনি। আসলে কি তুই সেই সানা নাকি অন্য কেউ? তুই তো স্বার্থপরদের কাতারেরও বাইরে চলে গেছিস। সানা অনেকক্ষণ ধরে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল, কিন্তু রাফিয়ার এমন কথায় আর পারল না। বাহ, আমাকে স্বার্থপর হওয়ার পাঠকে পড়াতে এসেছে সুন্দর না মিসেস সাইফ রাফিয়া শিকদার? আপনি নিজে আমাকে স্বার্থপর বলছেন, কিন্তু নিজেকে কি একবার চোখে দেখছেন? ও হ্যাঁ, মানুষ তো নিজের দোষ চোখে দেখতে পায় না যতক্ষণ না কেউ তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাহলে সেই ভালো কাজটা না হয় আজ আমি করলাম। সানার কথার ভাবভঙ্গি পুরোপুরি বদলে গেছে। রাগে তার চোখ মুখ শক্ত হয়ে উঠেছে। এতক্ষণ চিৎকার করে কথা বলায় নাকের ডগা লাল হয়ে গেছে। তাকে যেন একবারে সাইকোর মতো লাগছে। সালা, নিজের লিমিট ক্রস করে ফেলছিস তুই। আমি তোর বড় বোন, তাই এভাবে আমার সঙ্গে চিৎকার করতে পারিস না তুই। ওয়াহ মিসেস শিকদার, দারুণ। নিজের নামে কিছু শোনার আগেই গায়ে লেগে গেল। তাহলে অন্য কাউকে খোঁটা দেওয়ার অধিকার কোথা থেকে আসে? মিসেস শিকদার, আমি সেই পুরনো সো কল্ড বলদ না, বলদ সানা নই যে আপনার এরকম মন ভোলানো কথায় গলে যাব। এই মুহূর্তে এখান থেকে যান, নইলে এর থেকে বাজে ব্যবহার করতে আমি বাধ্য হব। নেক্সট টাইম আমার আশেপাশেও যেন আপনাকে না দেখি। বিয়ের আসর থেকে পালানোর আগে বোনের কথা মনে পড়েনি? এখন এসেছেন নাটক করতে? স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা রাফিয়া। সানা যে তাকে এভাবে অপমান করতে পারে এটা তার কল্পনার বাইরেও ছিল। সানাকে সম্পূর্ণ অচেনা লাগছে তার কাছে। দ্রুত সেখান থেকে বেরিয়ে যায় রাফিয়া। সানাকে আর রাখানো যাবে না। রাফিয়া যাওয়ার পরেও সানার রাগ কমে না। টেবিলের উপর থেকে ফুলদানি তুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে। রাগে দেওয়ালে ঘুষি মারতে থাকে সানা। হাত ছুঁড়ে গিয়ে বাজে অবস্থা হওয়ার পরও থামার নাম নেই তার। ঠিক তখনই সাফওয়ান রুমে ঢুকে সানার এমন অবস্থা দেখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এরপর এগিয়ে এসে সানার হাত ধরে ফেলে। সানা ঘুরে সাফওয়ানকে দেখে কিছু বলে না, চুপ হয়ে যায়। তুমি যে আমার জিনিসপত্র ভাঙচুর করলে, জানো এখানে কত টাকার জিনিস ছিল? এত এত টাকা দিয়ে করবেনটা কি? মাত্র একটা ফুলদানি ভেঙেছি বলে খোঁটা দিচ্ছেন? বেশ করেছি আমি, আরও ভাঙবো। আমাকে বিয়ে করে এনেছেন কেন? এটা আপনার দোষ, আমার না। সাফওয়ান দীর্ঘশ্বাস ছাড়ল। একজন রেগে থাকলে অপরজনকে শান্ত থেকে তাকে সামলাতে হয়, নইলে পরিস্থিতি খারাপের দিকে যায়।
কি ব্যাপার সানা, আপনি এত রেগে আছেন কেন? আমাদের বাসা থেকে কেউ কিছু বলেছে? না, কে কি বলবে? এমনি রাগ করিনি আমি, মন চাইলো তাই ভাঙলাম। আর মারামারি করার অনেক দিনের শখ ছিল, তাই দেওয়ালের সঙ্গে পাঞ্চিং পাঞ্চিং খেলছিলাম। আপনি ছিলেন না তো, তাই। সাফওয়ান জানে সানা কথা এড়িয়ে যাওয়ার জন্য এমন বলছে। সে উঠে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে আনে, পরম যত্নে সানার হাত দিয়ে নিজের হাতের উপর তুলে নেয়। তুলায় স্যাপ্রন লাগিয়ে তার হাত পরিষ্কার করে দেয়। তারপর মলম লাগিয়ে বলে, চুপচাপ এখানে বসে থাকেন, আমি ফ্রেশ হয়ে আসছি, এরপর একসঙ্গে খেতে যাব। সারা এতক্ষণ যেন ঘোরের মধ্যে ছিল। নিজের প্রতি সাফওয়ানের এই সামান্য কেয়ারটুকু তার মনকে নরম করতে দিতে শুরু করেছে। এই প্রথম তার জন্য কেউ কেয়ার করলো, রাফিয়া ছাড়া। নইলে হাজার ব্যথা পেলেও এদের কিছু যায় আসে না। না সানা, তোকে দুর্বল হলে চলবে না। এখানে যে কাজে এসেছিস তা পূর্ণ করতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে তোকে। এই দুনিয়ায় তোর নিজের বলতে কেউ নেই, এটা মাথায় রাখ কেবল। সানার প্রচণ্ড অস্বস্তি হচ্ছে। সাফওয়ান সামনে থাকলে কেন যেন তার ভীষণ আনইজি লাগে, ভয় লাগে। সে সাফওয়ানকে ভয় পায়, মুখে স্বীকার না করলেও এই লোকটাকে সে অনেক আগে থেকেই ভয় পায়। আগে সাফওয়ানকে দেখলে নিরাপদ দূরত্ব মেনটেন করে চলাফেরা করত, কিন্তু এখন প্রতিটা মুহূর্তে সে সামনে থাকে। সাফওয়ান ফ্রেশ হয়ে আসে, ফ্রেশ বলতে একদম শাওয়ার নিয়ে টাওয়াল পেঁচিয়ে সানাকে দাঁড়িয়ে কিছু একটা ভাবতে দেখে তার কাছে এগিয়ে যায়। ভাবনার মাঝে এতটাই ডুবে ছিল যে হঠাৎ সাফওয়ানকে এত কাছে দেখে চমকে ওঠে সানা। কিন্তু তাতে সাফওয়ানের কিছুই হয় না। সে সানাকে টেনে নিজের কাছে নিয়ে এসে শাড়ির ফাঁকে কোমরের সাফওয়ানের ঠান্ডা হাতের স্পর্শে পেয়ে কেঁপে ওঠে সানা। চোখ বড় বড় করে তাকায়। আপনাকে আজ এই লাল শাড়িতে দেখে আমার মনে পড়েছে সানা। আমাদের বাসরা তো এখনো বাকি আছে, তাই না? মানা যায় বিবাহিত সাফওয়ান শিকদার নাকি এখনো ভার্জিন। লোকে শুনলে আমার কতটা লজ্জা পেতে হবে বলুন তো। আর নিজের ছেলে মেয়েদের কিভাবে বলবো যে বাবা তার বিয়ের 1 সপ্তাহ পার হয়ে গেলেও তখনও সিঙ্গেল ছিল? এগুলো মানা যায় না। মানুষ শুনলে আমার উপর ডাউট করবে যে আমার কোনো সমস্যা আছে কিনা। এটা তো আর আমি মেনে নিতে পারি না। সানা হা করে সাফওয়ানের কথা শুনেই যাচ্ছে। এমন নির্লজ্জ কথা শুনে তার কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। এই লোকের মুখে কিছুই আটকায় না। আপনি তো অনেক বড় ড্রামাবাজ। মানুষের সামনে নিজেকে একদম ইনোসেন্ট ভাবে প্রেজেন্ট করেন, যেন ভাজা মাছ উল্টে খেতেও পারেন না। আর আজ এসব কি বলছেন? বউয়ের সামনে তো আর মহাপুরুষ সেজে থাকতে পারি না। তাহলে তো আর এই শিকদার বাড়ির বংশ আগানো লাগবে না। চুপ করুন, অসভ্য লোক, বাজে লোক। সানাকে রাগিয়ে দিয়ে ভীষণ শান্তি পাচ্ছে সাফওয়ান। সানা রেগে মেগে তার কাছ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু সাফওয়ান শর্ত করে জড়িয়ে ধরে থাকাই পারছে না। রেগে গিয়ে সানা এবার সাফওয়ানের বুকে জোরে কামড় বসিয়ে দিল। আকস্মিক এমন কাজে সাফওয়ান কিছুটা চমকে গেলেও পরক্ষণে হেসে ফেলল। চলবে। গল্প ভালোবাসার প্রহর, নুসাইবা রেহমান আদর পর্ব 1 থেকে 5 শেষ। পরবর্তী গল্প পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে গল্প দেব না। তাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করুন। ধন্যবাদ।